এমপিরা বড়জন কি বলে 1 টাকা কর্তন করা হোক কিংবা 1 টাকা যোগ দেওয়া হোক কিংবা এখান থেকে আকারটা কেটে ফেলা হোক, এই হচ্ছে এমপিরা জানে। তো এই জানাগুলো, এই ওরিয়েন্টেশনগুলো কখনোই ওইভাবে প্রাধান্য পায় না আমাদের সমাজে। আপনি যে বিষয়টি বললেন, আমার মনে হয় এই যে আদিব আরিফরা এই বিষয়গুলোই সংশোধন চায়, সংবিধান নিয়ে যে কথাগুলো তারা বলছে। না, ওরা এটা চায় না। আমার যদি ভুল না হয়, ওরা পুরাটাই ক্যান্সেল চায়। ক্যান্সেল করে ওদের প্রোক্লেমেশনটা ওটাই বলে ক্যান্সেল করে ওরা নতুন সেকেন্ড রিপাবলিক, এটা কিন্তু রেখে ওরা চাচ্ছে না। ওরা পুরো ধ্বংস করে দিয়ে তারপরে নতুনের জন্ম দিতে চায়। এটা নেভার অ্যান্ড এভার বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে একদম রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যাবে। ওরা যে জিনিসটা চাচ্ছে এটা সম্ভব না। এতদিনের আমার অভিজ্ঞতা কিন্তু বলেছে নেভার অ্যান্ড এভার। না, এখানে বিষয়টা হচ্ছে আপার কথার মধ্যে কিন্তু একটা অ্যান্সার চলে আসছে। আপা বলছেন যে বিএনপি যেটা চাচ্ছে, মানে তাদের যেটা বক্তব্য, যে সংস্কার যেটাই হোক পরবর্তী নির্বাচিত সংসদের উপরেই ডিপেন্ড করবে যে তারা কতটুকু রাখবে। আমাদের পয়েন্টটা কিন্তু ওই জায়গায় যে আমরা সংসদকে কতটুকু ক্ষমতা দিব। মানে একটা সংসদকে চাইলে একটা নাগরিকের, মানে আমার কথা হচ্ছে যে একটা নাগরিকের মৌলিক যে অধিকারগুলো, সেটার বিষয়ে কোনো ধরনের, এটা সংসদেরও হচ্ছে কোনো ধরনের সর্বোচ্চ ক্ষমতা থাকবে না। কারণটা হচ্ছে আমরা দেখছি যে তাহলে কি হবে, 14 সালে 153 জন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন করে সে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে জিতছে। 200-এর বেশি আসন নিয়ে সে তার মতন করে পুরো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে। ফলে আমাদের এই মুহূর্তে যেটা দরকার যে সকল রাজনৈতিক দল মানে তো সকল জনগণ না। বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে আমরা যদি স্টেক হোল্ডার আকারে পুরোটা ভাগ করি, তাহলে এখানে আমরা মেজরিটি আকারে 3টা ভাগ করব। সকল রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার, সকল শ্রেণী পেশার মানুষ মিলে একটা স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা স্টেক হোল্ডার। তাহলে পুরো 3টা স্টেক হোল্ডারের একটা অংশ হচ্ছে রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের মধ্যে আবার ধরেন বৃহত্তর দল, ক্ষুদ্রতম দল কিংবা নানা দলের ভাগ আছেন। আপনি যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার যে স্টেক হোল্ডার আছে তারা যেহেতু সংগঠিত না, ফলে আপনি একটা স্টেক হোল্ডার হয়ে বাকি 2টা স্টেক হোল্ডারের উপর কর্তৃত্ব করতে চাচ্ছেন এবং আপনার মতামতটাকে চাপিয়ে দেওয়া, আপনার মাসেল শো করতে চাচ্ছেন। আমরা এই জায়গাটাই মূলত বাধাটা দিতে চাচ্ছি যে সংসদ কিংবা হচ্ছে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা কখনোই মৌলিক যে অধিকারগুলো থাকবে, আপনি বিরোধী দল করে দেখে আপনাকে গুম করার অধিকার থাকবে, আপনি বিরোধী দল করবেন বলে আপনাকে পুলিশ যখন তখন আপনাকে হচ্ছে গ্রেপ্তার করবে, আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন করবেন, আপনার মানে এখন কত ভয়ঙ্কর তথ্য আসছে যে হাজবেন্ডকে গুম করেছে, তার ওয়াইফকে হচ্ছে সংবিধানে লেখা নাই। না, সংবিধানে আপনার এখানে লেখা আছে কি যে সংবিধান আপনাকে সভা সমাবেশ করার অধিকার দেয়, ব্র্যাকেটে লেখা থাকে জননিরাপত্তা বিঘ্নিত না হওয়ার পরে। ফলে গত 15 বছরে বিএনপি যে সমাবেশ করতে পারে না, বিএনপি যে মিছিল করতে পারে না, পুলিশ যে তাদেরকে বাধা দিছে সেটা সংবিধান মতোই দিছে। ফলে আমরা চাই যে এই সংবিধান এই অধিকারটাকে রাখতে পারবে না, বিরোধী দলকে তাকে অবশ্যই তার সমাবেশ করতে দিতে হবে। ফলে আমরা যেটা বলতে চাইছি, একটা অভ্যুত্থানের পরে এই রাজনৈতিক সকল স্টেক হোল্ডার, বিভিন্ন শ্রেণী পেশার স্টেক হোল্ডার এবং শিক্ষার্থীদের প্রতিনিধি মিলে একটা ন্যাশনাল কমন জায়গা তৈরি করবে যে আমাদের সংবিধানে এইটার উপর ভিত্তি করে, মানে সেটা হতে পারে জুলাই প্রোক্লেমেশনের নামে, সেটা হতে পারে অল পার্টিস কাউন্সিল নামে একটা সনদ তৈরি করা যে আমরা যেই দলই ক্ষমতায় যাই না কেন, এটা মেনে এই পররাষ্ট্র নীতির বিষয়ে আমি এর বাহিরে যাব না, আমার সার্বভৌমত্বের বিষয়ে আমি এটা বাহিরে যাব না, মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে এটার বাহিরে যাব না। ফলে এইটা যখন কমনলি হচ্ছে না, তখন কিন্তু আপনার প্রশ্নটা থেকে যাচ্ছে। এখন আপনি বলবেন যে আপনারা কি সন্দেহ করছেন? আমরা তো 90 সালের সামনে আমাদের দৃষ্টান্ত 3 জোট মিলে যে রূপরেখা রেখেছে, একটা রূপরেখা বাস্তবায়ন হয় না, বরঞ্চ বিএনপি তার আন্ডারে নির্বাচন করার জন্য কিন্তু হচ্ছে একটা বড় আন্দোলনের মধ্যে দিয়ে গেছে, আবার হচ্ছে 12 দিনের সংসদ করছে, আবার হচ্ছে তারা তত্ত্বাবধায়কে দিয়ে গেছে। ফলে আপনি যখন বলেন যে ওই যে আপনি বলেন যে আপনাকে সংসদের উপরে ডিপেন্ড করতে হবে, আমরা তো সংসদকে সকল ক্ষমতার প্রশ্নের ঊর্ধ্বে আমরা এই কাঠামোর মধ্যে রেখে দিতে চাই। আমরা পয়েন্ট আকারে কিন্তু কথা বলেছি। আমি যেটা আমার আপনি যদি বলেন যে যদি লাগবে, তারা বলছে এই পাওয়ারটা তারা দিতে চায় না। এখানে কিন্তু যে কথাটা আসছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কিন্তু একটা বিষয় আসছে। এই জায়গাটা হলো রাষ্ট্রবিজ্ঞান যে কথাটা বলে যে রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার, দুইটা কোন সরকারে কোনটা থাকা। যদি মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকে তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা কমবে, যদি রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে তাহলে নামমাত্র মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী থাকবে, তার কোনো কাজ থাকবে না। তো এই দুইটার মধ্যে যদি এখন আলাদা যদি আমার দুইজনেরই ক্ষমতা দিব, সেটার জন্য আলাদা তারা করতে পারে। সেটা কিভাবে করবে সেটা
সবাই মিলে বসে, এটাই কিন্তু আবহমান কাল থেকে হয়ে আসছে, এটা সিস্টেম। এখন এই সিস্টেম এক জিনিস, আরেকটা জিনিস তারা বলছে যে সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড রিপাবলিক বলতে যেটা বোঝায়, আমি আপনাকে 28-এর খ ধারা বলি। 28-এর খতে লেখা নারী পুরুষ ধনী গরিব সব মিলে সবার জন্য আইন সমান। কিন্তু আসলে কি বাস্তবে আমরা সবার জন্য আইন সমান পাই? কোথায় কোন জায়গায় লেখা আছে যে পুলিশ শুধু সরকারি দলের কথা শুনবে? কোন সংবিধানের কোথাও লেখা নাই। না এটা লেখা আছে আপনার যেখানে আপনি ওই যে যদি জননিরাপত্তা বিঘ্ন সেই পয়েন্ট দ্বারা আপনি কিন্তু জননিরাপত্তার বিঘ্নের কথা বলছে। জননিরাপত্তা যদি বিঘ্নিত হয় তো পুলিশ তো অন্যায়কারীর পক্ষে যাচ্ছে, এখানে অন্যায় যে হচ্ছে, অত্যাচারিত যে হচ্ছে তার পক্ষে যাচ্ছে না, পুলিশ কিন্তু উল্টা কাজ করলো। তাহলে পুলিশ উল্টা কাজ করলো, তারাও পুলিশ চাচ্ছে, এখানে আপনি যেটা বলছেন এর পরিবর্তন নিতে চাচ্ছে তারাও। নো, পরিবর্তন চাইবে কেন? কারণ কাগজে কলমে তো সেটাই লেখা আছে। পুলিশ যেটা করছে সেটা উল্টা কাজ করছে। পুলিশ সরকারের ছত্রছায়া, সরকার যেটা বলছে ওইটাই করছে। কিন্তু নিয়ম কি? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, জনগণের সেবা করাই তার কাজ, জনগণের সার্ভেন্ট পুলিশ। তো এই তিনটা জিনিস পুলিশ কিন্তু মাথা থেকে আউট করে দিয়েছে। পুলিশ সরকারের সেবক, সরকারের চাকর, এটা সে মাথায় ঢুকিয়ে ফেলেছে। এই মাইন্ডসেট থেকে পুলিশকে যে পর্যন্ত বের না করা যাবে ওই পর্যন্ত কিছুই হবে না। এইখানে আপনি প্রোক্লেমেশন বলেন আর যেটাই বলেন, যত আইনই বলেন, আইনের অনুশাসন যদি না হয়, যে কথাটা মাসুদ বলল এই হয় নাই এই হয় নাই এই হয় নাই, সত্যিই হয় নাই। তো এই যে যদি 5ই আগস্টের পরে 8ই আগস্ট সরকার ক্ষমতা হাতে নিয়েছে, তারপরে থেকে যদি আওয়ামী লীগের ওই লোকগুলাকে অ্যারেস্ট করতো এবং সেটা আইনের মাধ্যমে শাস্তির মাধ্যমে যদি শাস্তি দিত, আজকে কিন্তু এই যে অন্যায়কারী টাকাগুলা যে তাদের ঘরে ঘরে ব্যাংকের ভল্টের মতো হয়ে আছে, তারা যা খুশি তাই করতে পারছে, এটা কি কোনো আইনের মধ্যে আছে? আপনার আইনের অনুশাসন এটাই তো তারা পরিবর্তন চাচ্ছে। আইনের পরিবর্তন আপনি করলে কি হবে? আপনার তো লেখাই আছে সংবিধান কি লেখা আছে, আপনার অন্যায়কারীকে আপনি অ্যারেস্ট করবেন, তাই করবেন না? আপনি তো কোনো অন্যায়কারীকে অ্যারেস্ট করেন না, আপনি একটা আওয়ামী লীগকে ধরছেন, আপনি শুধু বুলডোজার দিয়ে আপনি 32 নম্বর ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এটা তো কোনো আনসার হলো না। আনসার হলো প্রত্যেকটা এলাকা আপনি কি করছেন? পালিয়ে যেতে সুবিধা করে দিয়েছেন 3000 3500-এর মতো। বাকিগুলা আমি যদি 1 লক্ষ ধরি সারা বাংলাদেশে, 1 লক্ষ নাম করা ডেভিল আছে। না আমি একদম ক্লিয়ার মাসুদ ভাই, তাদেরকে অ্যারেস্ট করেছেন। মনিরুল যদি বলছে, মানে আমার তো মনে হচ্ছে যে আদিবরা যদি যাচ্ছে আপা সেইগুলো না পাওয়ার বেদনার কথা এগুলো বললো নাকি? না এটা আইন এক কথা বলছে। আমি বলি এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমাদের দেশে একটা কথা আছে যে মানে সংবিধান জনগণ চালায় নাকি জনগণ সংবিধান চালায়। আপনি দেখেন যে আমরা তো কোনো এখনো পলিটিক্যাল গভর্নমেন্টে যাই নাই, মানে সিনারিওটা কিন্তু আমাদের সামনে রাখতে হবে। এরকম খুব ভালো ভালো কথা এই সংবিধানে লেখা আছে। এই লেখা সংবিধান দিয়ে আমরা কি করতে পেরেছি? আমরা তো এখনই কোনো সংবিধানের কাঠামোর মধ্যে নাই, আবার পুরো সংবিধান বাতিল করে দেওয়া। আপনি যদি পুরো সংবিধান বাতিলও করেন, ধরাম যে আমি বাতিল করলাম, জাস্ট এক্সাম্পল আমি মনে করি, যদি ধারণার দিক থেকে নেই, আপনি বাতিল করলে এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনার থাকবে, সুতরাং বাতিলের প্রশ্ন নাই। আবার যদি আপনি বাতিল নাও করেন তাহলে এখানকার অনেক বিষয় আপনাকে এখানে অ্যাকোমোডেট করতে হবে। সুতরাং একদম নতুন করে ধ্বংস করে অথবা সৃষ্টি করার কিছু নাই এখানে। দ্বিতীয় হচ্ছে যে আপনি দেখেন আমরা এখন এমন একটা সময় আছি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এখানে নাই। তো সেরকম একটা সময় যদি আমার এটা শুনতে হয়, তাহলে এই আতঙ্কের কথা কিন্তু আমার শুধু না, এটা আমি পাবলিক পারসেপশন বলতেছি, স্টুডেন্টদের কথা বলতেছি, স্টেক হোল্ডারদের কথা বলতেছি, ভোটারদের কথা বলতেছি। যখন আমাদেরকে পত্রিকাটা দেখতে হয় যে কেউ যখন আমরা বলি যে আমার অমুক জায়গায় কাউকে গ্রেপ্তার করতে হলে আমার অনুমতি নিতে হবে, তো এই অনুমতি নেওয়ার কথাটা যখন আসে, সেটা যদি আমার দলও বলে, আমি এখানে কোনো দলকে মেনশন করছি না, যে এই কথা কিন্তু এখনই শুনতে হচ্ছে, তাহলে পাবলিক পারসেপশনের যে ভোট দিয়ে একটা দলকে নিয়ে আসবে, তার মধ্যে তো এই আতঙ্কের কথা আসাটা খুব স্বাভাবিক যে যারা আসতেছে আমরা কারা আসতেছি সামনে। তো সেই জায়গায় এটা আসবে না যে আমাকে যদি এখানে অ্যারেস্ট করতে হয় তাহলে থানাকে অনুমতি নেওয়া হবে, থানা ঘেরাও করা হবে। তো এই মেসেজটা যখন যাচ্ছে, এটা হয়তো আমি বলবো যে হ্যাঁ এটার ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। এরপর আবার আমাকে এখন শুনতে হচ্ছে যে ফ্যাসিস্টদের আমলে এই জায়গাগুলো দখল করে রাখা হয়েছে, সুতরাং এখন আমরা এটা দখল করব, এই জন্য যে দখল করে আমাদের লোকদেরকে আমাদের চালাইতে হবে, কারণ 15-20 বছর তো তাদের কোনো ব্যাপার ছিল না, তাদের ব্যবসা, তাদের চাকরি, তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই জিনিসগুলো যখন আমাদের সামনে পাবলিক বা আমাদের ভোটারদের সামনে, নাগরিকদের সামনে আসে, তখন সংবিধানের আলোচনাটা আসে না। আসলে আলোচনাটা আসে এক্সিকিউশন পলিসিতে আমাদের রাজনৈতিক সংস্কারটা আমরা করতে পেরেছি কিনা। আপনি দেখেন, আমি যদি আমার জায়গাও বলি, আমার সহ আলোচক যারা আছেন তাদের জায়গা থেকে তারা বলেন, প্রত্যেকের জায়গায় আমরা এই 7 মাসে আমাদের
বরখাস্ত করতে হয়েছে, বহিষ্কার করতে হয়েছে, অ্যাকশন নিতে হয়েছে, এটা ছাত্রদেরও নিতে হয়েছে, আপাদেরও নিতে হয়েছে, আমাদেরও নিতে হয়েছে। আমি মনে করি সংবিধানের আলোচনা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে আমাদের মনন, চিন্তা, পরিকল্পনা, Mindset. দৃষ্টি, ক্যারেক্টারের বিরাট জায়গায় আমাদের ধ্বংসাবশেষ তৈরি হয়ে গেছে। এবং সেটার জন্য আমি মনে করি বিগত 15 বছরে যারা আমাদের এই দেশটাকে ধ্বংস করেছে তারা তো এই দেশটা ধ্বংস করার জন্য আসছে, আমাদের এই নাগরিকদেরকে ধ্বংস করা, আমাদের সভ্যতাটাকে শেষ করার জন্য আসছে। আমার তো মনে হয় যে আসল কথা হচ্ছে এই যে আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টির এবং তার ওয়ার্কার যারা আছে এবং আমাদের যারা ভালোবাসার শুভানুদ্দেয় ওয়েল উইশার যারা আছে তাদের চিন্তা দৃষ্টিভঙ্গির জায়গাটাও আসলে সংস্কারের আওতায় না, নিতে এখানে হবে এবং সেই জায়গাটা তো আমরা করতে পারি আদিবাসীর না। কথা